নীলাঞ্জনের বীরত্ব দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে গেল কমান্ডার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা নীলাঞ্জনা বলতে থাকে যে দেখুন, আমার তো কলকাতায় যেয়ে কোনো লাভ নেই, কারণ আমি কলকাতায় যেয়ে রীতিমতো কোথায় গিয়ে উঠবো বলুন তো? আমার তো মাথা গোঁজার ঠাঁইটুকু নেই, আমার পরিবার আমার মাথা গোঁজার আশ্রয়টুকু অবধি কেড়ে নিয়েছে। অন্যদিকে কমান্ডার বলতে থাকে যে ঠিক আছে, বরঞ্চ আমরা কাল রাতে ওনার কাছ থেকে যে গয়নাগাটিগুলো ছিনিয়ে নিয়েছি, ওনার গয়নাগাটিগুলো বরঞ্চ ওনাকে বুঝিয়ে দাও। আমাদের ওনার গয়নাগাটি নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার কালকে যা কিছু শোরুম থেকে তুলে নিয়ে এসেছি ছিনতাই করে, সেগুলোই বরঞ্চ হয়ে যাবে আমাদের। আপনি আপনার গয়নাগুলো বুঝিয়ে নিয়ে এখান থেকে চলে যান তো। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে সত্যিকার অর্থে এরকম অমায়িক মানুষ খুব কমই হয়। ডাকাত হওয়া সত্ত্বেও কোনো মতে আমার সঙ্গে দুর্ব্যবহার করেনি, ইভেন কি আমাকে অসম্মান করার চেষ্টা করেনি। তাহলে এদের সঙ্গে একবার আমি এখানে মিলে গিয়ে যদি আমি এদের সঙ্গে আমার গোটা জীবনটা কাটিয়ে দিতে পারি, তাহলে তো আমার মনে হয় যে আমার ভবিষ্যৎ দাঁড়িয়ে যাবে। কারণ এমনিতেও ভালো মানুষের থেকে কীভাবে আমি পেয়েছি আমার এই জীবনে। আমি অনেক তো চেষ্টা করেছি চক্রান্ত করে রায় দিদিকে সর্বনাশ করে, কিন্তু তার সত্ত্বেও কোনো কিছু উদ্দেশ্য হাসিল করে উঠতে পারিনি। কিন্তু এদের সঙ্গে মিলে যদি একবার আমি রায় দিদি ভাইয়ের কোনো ক্ষতি করে দিতে পারি, এবং ওরা যে সাংঘাতিক লোক, ওরা যেটা বলে সেটা কার্যক্ষেত্রে ওরা করে দেখায়, তাহলে একবার যদি রায় দিদিবের ক্ষতি ওরা আমাকে করে দিতে পারে, তাহলে তো আমার ডিফেন্স নেওয়া পূরণ হয়ে যাবে। এর থেকে বরঞ্চ ভালো না যে পথে পথে ভিক্ষে না করে ওনাদের দলের সঙ্গে আমার ভিড়ে যাওয়া। অন্যদিকে নীলু বলতে থাকে যে না, আমাকে যত যাই বলুন না কেন, আমি আমার গয়নাগুলো আপনাদের কাছে দিয়ে দিতে রাজি আছি, কিন্তু তার বিনিময়ে আমার একটা শর্ত আছে, আমি কোনো মতে এখান থেকে যাবো না, আমি আপনাদের দলের সদস্য হয়ে এখানে থেকে যেতে চাই। অন্যদিকে কমান্ডার চমকে উঠে এবং কমান্ডার বলতে থাকে যে আপনার বীরত্ব দেখে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। আপনি একবারও ভয় পাচ্ছেন না যে আপনি ডাকাতদের ডেরার মধ্যে এসে পৌঁছেছেন এবং এখানে যে কোনো সময় আপনার যে কোনো বিপদ হতে পারে। অন্যদিকে নীলু বলতে থাকে যে এরকম অনেক বিপদ তো আমি নিজেই অন্যজনের জন্য বারবার করে বাড়িয়েছি, আর আপনি বলছেন আমি বিপদকে ভয় পাবো? আমি মৃত্যুকেই ভয় পাই না? সেখানে বিপদ তো আমার কাছে সামান্য একটা চুনোপুঁটি মাত্র। ঠিক সেই মুহূর্তে কমান্ডার বলতে থাকে যে তার মানে আপনাকে তো মোটে সুবিধার বলে মনে হচ্ছে না, আমরা কি তবে ভুল মানুষকে নিয়ে এসেছি নাকি? ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে না, একদম আপনাদের কাজের মানুষকে আপনারা তুলে নিয়ে এসেছেন। আমি কিন্তু আপনাদের বেশ কাজে দিতে পারি, কারণ যে কয়জন লোক আপনার দলে দেখতে পাচ্ছি তারা কিন্তু কম পড়ে যাবে আমার তুলনায়। কারণ আমি যে পরিমাণে আমার অতীত জীবন থেকে শুরু করে এখনও পর্যন্ত যা কিছু করে গিয়েছি, তাতে আমার মনে হয় যে আমি যথেষ্ট পরিমাণে অভিজ্ঞ, এবং আমাকে খুব একটা ট্রেনিং আপনাদের দেওয়ারও প্রয়োজন পড়বে না। অন্যদিকে কমান্ডার বলতে থাকে যে আপনি কিন্তু নিজের চালাকি খাটিয়ে বেশ আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছেন। আপনি কি মনে করেছেন যে আমরা আপনার আসল উদ্দেশ্যটা বুঝতে পারছি না? আপনি নির্ঘাত কোনো গোয়েন্দা দলের সদস্য, তাই না? তার জন্য আপনি খুঁটিয়ে খুঁটিয়ে আমাদের গ্রুপে আসার চেষ্টা করছেন, এবং তারপর আমাদের সম্পর্কে সব তথ্য ফাঁস করে দিয়ে আপনি আমাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করছেন, তাই তো? আপনি কি ভেবেছেন যে আমরা বোকার মতন আপনার কথায় মায়াজালে ফেসে যাবো? ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে আমি গোয়েন্দা দলের সদস্য হলে আপনাদের কী মনে হয় আমি কি সেই গয়নার দোকানে গিয়ে গয়না বিক্রি করতাম বলুন তো? আর 4-5টা বাসাবাড়ির মেয়েদের মতন কিন্তু আমিও গয়না বিক্রি করতে গিয়েছি, কারণ আমি বিপদে পড়েছি। আর গোয়েন্দা দলের সদস্য হলে নিশ্চয়ই আমি আমার চাকরির টাকা দিয়ে আমার পেট চালানোর ব্যবস্থা করে ফেলতাম, তাহলে নিশ্চয়ই আমার গয়না বিক্রি করার কোনো প্রয়োজন পড়তো না। আর আমি একজন ডিভোর্সি মেয়ে হয়ে আমি কেনই বা আমার বিয়ের গয়নাগুলো বিক্রি করতে যাবো, যদি আমি এতটা বিপদে নাই পড়ে থাকি? অন্যদিকে কমান্ডার বলতে থাকে আপনি বেশ সাংঘাতিক মেয়ে কিন্তু। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে